বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাই। আমি নীলুফা ইয়াসমিন, অর্থনীতি বিভাগ, সান্তাহার মহিলা কলেজ। আজ তোমাদের চতুর্থ অধ্যায় থেকে বাজার, সেখান থেকে একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য উৎপাদন ও দাম নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে। আজ তোমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। তো আজ যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেই জিনিসটি হচ্ছে আলোচ্য বিষয় একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য উৎপাদন ও দাম নির্ধারণ। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো শিক্ষণফল, একচেটিয়া বাজারের সংজ্ঞা, অনুমিত সত্ত্ব, ভারসাম্যের সত্ত্ব, অতিরিক্ত সত্ত্ব, চিত্রের মাধ্যমে ভারসাম্যের অবস্থা পর্যালোচনা। তাহলে একচেটিয়া বাজারের সংজ্ঞাটা কি? একচেটিয়া বাজার বলতে আমরা কি বুঝি? যে বাজারে একজন মাত্র উৎপাদক বা বিক্রেতা থাকে, দ্রব্যের কোনো নিকট পরিবর্তক বা বিকল্প দ্রব্য থাকে না, সেটাই হচ্ছে একচেটিয়া বাজার। অর্থনীতিবিদ লিপসের ভাষায় দ্য মনোপলি ইজ দ্য ইন্ডাস্ট্রি। এই বাজারে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একচেটিয়া কারবারি সর্বোচ্চ মুনাফা লাভ করার চেষ্টা করে। তো অনুমিত সত্ত্ব, একচেটিয়া বাজারে অনুমিত সত্ত্বগুলো কি কি দেখো। একচেটিয়া বাজারে অনুমিত সত্ত্ব, 1 নম্বর সত্ত্ব, ক্রেতা অনেক কিন্তু বিক্রেতা একজন। 2 নম্বর, প্রতিদ্বন্দ্বিতা নেই। 3 নম্বর, নিকট বিকল্প দ্রব্য নেই। 4 নম্বর, উৎপাদক দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। 5 নম্বর কি? এআর এমআর রেখা নিম্নগামী, তবে এআর রেখা এমআর রেখার উপরে অবস্থান করে। ভারসাম্যের শর্ত, একচেটিয়া বাজারে ভারসাম্যের শর্ত হচ্ছে 2টি। প্রথম বা প্রয়োজনীয় শর্ত, নেসেসারি কন্ডিশন, সেটা কি? এমসি ইজ ইকুয়াল টু এমআর। আর 2 নম্বর শর্ত, সাফিসিয়েন্ট কন্ডিশন, পর্যাপ্ত শর্ত কি? এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠবে, অর্থাৎ এমসি ইজ গ্রেটার দেন এমআর হয়। এটা হচ্ছে ভারসাম্যের শর্ত। আর অতিরিক্ত শর্ত কি? এখানে অতিরিক্ত শর্ত এই যে আমাদের দেওয়া আছে 3টি। এই অতিরিক্ত শর্তটার উপরে আমাদের বিশেষ করে এসি এর অবস্থানের উপরে মুনাফার অবস্থাটা নির্ভর করে। মুনাফা আমাদের বেশি হবে না কম হবে না ক্ষতির শিকার আমরা হব, সেটা এসি এর অবস্থানের উপর নির্ভর করবে। অতিরিক্ত শর্তের প্রথম শর্ত কি? যে দাম পি ইজ ইকুয়াল টু আমাদের এসি গড় ব্যয়, এটা হবে। দাম ইজ ইকুয়াল টু গড় ব্যয় হবে, স্বাভাবিক মুনাফা যখন আমাদের অর্জিত হবে। 2 নাম্বার কি এখানে শর্ত? খ, পি ইজ গ্রেটার দেন এসি। যদি দাম গড় ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে কি হবে? অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আবার আমাদের 3 নাম্বার শর্ত কি? এসি ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন এবিসি হলে ফার্ম ক্ষতির শিকার হবে। এই 3টি হচ্ছে আমাদের অতিরিক্ত শর্ত। এই অতিরিক্ত শর্তটার উপরে আমরা ডিপেন্ড করে আমাদের স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি নির্ধারণ করতে পারি। তো এইখানে আমরা চিত্রের মাধ্যমে পর্যালোচনাগুলো দেখব। এখানে দেখো, ক, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে 1 নম্বর চিত্র যেটা, সেখানে আমরা দেখিয়ে দিয়েছি কি ও এক্স অক্ষে আমাদের উৎপাদনের পরিমাণ, ও ওয়াই অক্ষে আমাদের দাম আয় ব্যয় নির্ধারণ করা হয়েছে এবং এসি এমসি যথাক্রমে গড় খরচ এবং প্রান্তিক খরচ রেখা, এ আর এম আর যথাক্রমে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা। আমাদের এখানে দেখো ই বিন্দুতে ভারসাম্যের কিন্তু 2টা শর্তই পূরণ হয়েছে। ই বিন্দুতে আমাদের কি? এমসি রেখা এমআর রেখাকে স্পর্শ করেছে, তাহলে ই বিন্দুতে আমাদের ভারসাম্য নির্ধারণ হয়েছে। তাহলে ই বিন্দুতে দেখো আমাদের এখানে ভারসাম্য দাম ওপি এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ ওকিউ। এখানে আমাদের এসি রেখাটা
এআর রেখার সাথে এখানে কিন্তু স্পর্শক হয়েছে। কাজে এখানে আমরা দেখেছি কি এই চিত্র হতে দেখো মোট আয় আমাদের কত আর মোট ব্যয় কত। আমরা মুনাফা ইকুয়াল টু কি জানি, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের মুনাফা। এখানে আমাদের মোট আয় কত এবং মোট ব্যয় কত। মোট আয় ইকুয়াল টু আমরা কি জানি, মোট আয় টিআর ইকুয়াল টু আমরা জানি পি ইন্টু কিউ, দাম ইন্টু উৎপাদনের পরিমাণ। তাহলে এখানে দেখো আমাদের মোট আয় আমরা দেখি এখানে কি মোট আয় পি ইকুয়াল টু আমাদের ওপি, আর দাম এখানে আমাদের কিউ ইকুয়াল টু ও কিউ। তাহলে আমরা দেখি যে মোট আয় ইকুয়াল টু আমাদের কি হয় ও কিউ ইন্টু আমাদের এফ কিউ মোট আয়। তাহলে এটা ইকুয়াল টু আমাদের কি হয় ও কিউ এফ পি, এটা হচ্ছে আমাদের মোট আয় ও কিউ এফ পি মোট আয়। তারপরে আমরা দেখি আমাদের এখানে মোট ব্যয় কত, টিসি টোটাল কস্ট। মোট ব্যয় হচ্ছে আমাদের এসি ইকুয়াল টু টিসি ইকুয়াল টু আমাদের এসি ইন্টু কিউ। তো টিসি টোটাল কস্ট ইকুয়াল টু এসি ইন্টু কিউ হলে এসি আমাদের কত, এখানে এসি হচ্ছে আমাদের এফ কিউ ইন্টু ও কিউ ইকুয়াল টু আমাদের কি হয় ইকুয়াল টু আমাদের ও কিউ এফ পি, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। তাহলে মুনাফা ইকুয়াল টু আমরা কি আসে আমাদের ও কিউ এফ পি, এটা হচ্ছে টিআর, আর টিসি হচ্ছে টিসি অনুরূপ ভাবে ও কিউ এফ পি, আমাদের মুনাফা আসে এখানে 0। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক মুনাফা। এটা কি এসি এর অবস্থানের উপর নির্ভর করে কিন্তু আমাদের এটা আসলো। এবার আমরা যাই অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা কিভাবে অর্জিত হয়, এখানে দেখো দ্বিতীয় চিত্রে এসি এর অবস্থানটা কোথায়, এসি এর অবস্থান এখানে ছিল উপরে, আর এখানে এসি এর অবস্থান কিন্তু এই যে এখানে। তো এইখানটাই হইলে আমাদের কি হচ্ছে দেখো, আমরা এখন চিত্রের মাধ্যমে জিনিসটা পর্যালোচনা করে দেখি। এখানে ও এক্স অক্ষে অনুরূপ ভাবে আমাদের উৎপাদনের পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম আয় ব্যয় নির্ধারণ করলাম। আমাদের ই বিন্দুতে কি হয়েছে, এমসি এবং এমআর রেখা সমান, এখানে এমসি ইকুয়াল টু এমআর যেহেতু এখানে স্পর্শ করেছে। আবার ভারসাম্যের দ্বিতীয় শর্ত কি, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠে গেছে। কোন বিন্দুতে, সেটা ই বিন্দুতে। তাহলে যে বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পূরণ হয়েছে সেখানে আমাদের ভারসাম্য নির্ধারিত হয়েছে। তাহলে এখানে যদি ভারসাম্য নির্ধারিত হয় তাহলে আমাদের দেখো ও কি হচ্ছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ এবং ওপি হচ্ছে আমাদের ভারসাম্য দাম। দাম তো এখানে আমরা অনুরূপ ভাবে চিত্র থেকে আমরা দেখি কি গড় আয় এখানে আমাদের কত, গড় আয় হচ্ছে এ আর, এটা ইকুয়াল টু আমরা কি জানি, এটা ইকুয়াল টু আমাদের Q1G, এখানে হচ্ছে আমাদের Q1G। তো এই যে গড় আয় Q1G হলো, আর এখানে মোট আয় কত, টিআর ইকুয়াল টু আমরা কি দেবো, তাহলে টিআর ইকুয়াল টু আমরা যেহেতু জানি যে পি ইন্টু কিউ, তাহলে এখানে টিআর ইকুয়াল টু ওপি ইন্টু ও কিউ, হ্যাঁ ওপি ইন্টু ও কিউ ইজ 1, ও কিউ 1। তাহলে আমাদের মোট আয় হচ্ছে ও কিউ 1 জিপি, এটা হচ্ছে আমাদের মোট আয়। আর এখানে আমাদের মোট ব্যয় কত, মোট ব্যয় ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এসি রেখা কোন বিন্দুতে দিয়ে গেছে, এই যে নিচে এয়ার রেখার নিচে। তাহলে আমাদের কি হচ্ছে এখানে মোট ব্যয় দেখো, মোট ব্যয় হচ্ছে আমাদের ও এম ইন্টু ও কিউ 1 মোট, তাহলে ব্যয় হচ্ছে ও কিউ 1 এন এম পরিমাণ। তাহলে মোট আয় থেকে আমাদের মোট ব্যয় বাদ দিলে আমাদের কি পরিমাণ থাকে, এই যে এই পরিমাণটা আমাদের থেকে যাচ্ছে এখানে, এটা এইটাই হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা, এটাই হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা। এই অস্বাভাবিক মুনাফার পরিমাণটা আমরা দেখো কিভাবে বের করেছি, এখানে মোট আয় আর মোট ব্যয় বের করে, হ্যাঁ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমাদের যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা। এখানে আমাদের মোট আয় হচ্ছে ও কিউ 1 জিপি আর মোট ব্যয় হচ্ছে ও কিউ 1 এন এম, এখান থেকে বাদ দিলে আমাদের কি থাকে এম এন জিপি বা পি এম এন জি।
এইটুকু পরিমাণটাই হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা। এটা হচ্ছে একচেটিয়া কারবারের অস্বাভাবিক মুনাফা। তো এইটা যেহেতু একচেটিয়া কারবারের স্বল্পকালীন ভারসাম্য, কাজে আমরা এখানে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারি, অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারি, আবার ক্ষতি স্বীকার করে আমাদেরকে উৎপাদন করতে হতে হয়। কারণ আমাদের সব সময় কিছু খরচ থাকে যেগুলো আমাদের ফার্ম চলুক বা না চলুক আমাদেরকে নির্ধারণ ব্যয় বহন করতেই হয়। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো ক্ষতি স্বীকার করে আমরা কিভাবে উৎপাদন করব। ক্ষতি স্বীকার করে কিভাবে আমরা উৎপাদন করি, এখানে আমাদের এসি রেখার অবস্থানটা দেখো সবচেয়ে উপরে, এআর রেখার উপরে অবস্থান করছে এসি রেখা। আমরা কিন্তু আরেকটা জিনিস এখানে জেনে নিই যে এআর রেখা এবং এমআর রেখা সব সময় নিম্নগামী হয়, কিন্তু এআর রেখা এমআর রেখার উপরে অবস্থান করে। তো এআর রেখা কেন নিম্নগামী হয়, এখানে আমরা এই জিনিসটি আমাদের অনেক সময় শর্ট কোশ্চেন হিসাবে পরীক্ষায় আমরা পেয়ে থাকি। যেহেতু একচেটিয়া কারবারির লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করা, এখানে আমরা দেখি কি দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক, দামের এর সাথে চাহিদার বিপরীত সম্পর্কের কারণেই কিন্তু এআর রেখা নিম্নগামী হয়। যেহেতু একচেটিয়া কারবারের কোন বিক্রেতা একজনই, এখানে বিক্রেতা নিজেই দ্রব্যের দাম নির্ধারণ করে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়, এই জন্য দাম বাড়লে দেখা যায় কি চাহিদা কমে যায়। হ্যাঁ, এই জন্য একচেটিয়া কারবারে এআর রেখা সর্বদাই নিম্নগামী হয়। তো এখানে আমরা দেখি ক্ষতি স্বীকার করে কিভাবে আমরা উৎপাদন করতে পারি। দেখো এই 3 নাম্বার চিত্রে মানে গ চিত্রে আমরা কিভাবে ক্ষতি স্বীকার করে উৎপাদন করছি, অনুরূপ মানে আগের চিত্রগুলোর ন্যায় আমাদের দেখো ভূমি অক্ষে আমরা কি উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আমরা আয় ব্যয় নির্ধারণ করেছি। এসি এমসি যথাক্রমে গড় খরচ, প্রান্তিক খরচ রেখা, এ আর এম আর যথাক্রমে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা। এখানে ভারসাম্যের শর্ত দুটি কোথায় পালিত হয়েছে দেখো, এই ই বিন্দুতে। ই বিন্দুতে কি হয়েছে, ই বিন্দুতে আমাদের এমসি ইকুয়াল টু এমআর হয়েছে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ এমসি ইজ গ্রেটার দেন এমআর। কাজেই ই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, ও কিউটি হচ্ছে আমাদের ভারসাম্য উৎপাদনের পরিমাণ, আর আমাদের এখানে ভারসাম্য দাম হচ্ছে ওপি। তো এই যে আমাদের এইখানে এই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পূরণ হওয়ার কারণে ভারসাম্যতা নির্ধারিত হয়েছে। দেখো এ আর রেখার নিচে, এ আর রেখার উপরে আবার খরচ। তো এখানে দেখা যাচ্ছে কি যে আয়ের চেয়ে ব্যয় বেশি। হ্যাঁ, আমাদের এখানে আয় হচ্ছে Q2F, এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা এ আর রেখা, আয় রেখা এখানে, আর আমাদের গড় খরচ রেখা হচ্ছে আয় রেখার উপরে। তাহলে যেখানে আয়ের চেয়ে ব্যয় বেশি হবে সেখানে হচ্ছে আমাদের ক্ষতি, আর আয়ের চেয়ে যখন ব্যয় কম হবে সেখানে আমাদের লাভ হয়। দ্বিতীয় চিত্রে আমাদের কি হয়েছে যে খরচ রেখাটা দেখো এ আর রেখার নিচে অবস্থান করছে, আর তৃতীয় চিত্রে আমাদের খরচ রেখাটা আয় রেখার উপরে অবস্থান করছে। কাজেই আমাদের এখানে ক্ষতি স্বীকার করে ফার্ম উৎপাদন করছে। এখানে চিত্র থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে চিত্র অনুযায়ী আমরা পাই দেখো গড় আয় এ আর ইজ ইকুয়াল টু আমাদের কি হয়েছে যে Q2F, এই যে গড় আয়, আর এখানে আমাদের খরচ হচ্ছে Q2N। কাজে আয়ের চেয়ে খরচটা বেশি, ব্যয় এসি ইজ ইকুয়াল টু আমাদের Q2N। মোট আয় দেখো, মোট আয় এখানে কি, মোট আয় হচ্ছে আমাদের ওপি ইন্টু OQ2, তাহলে মোট আয় ও Q2F পি পরিমাণ, আর এখানে মোট ব্যয় হচ্ছে আমাদের কত দেখো ও এম ইন্টু OQ2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে ও এম Q2N পরিমাণ। তাহলে এই যে আয়ের থেকে ব্যয়টা বাদ দিলে এখানে যেহেতু ক্ষতিটা বেশি, তাহলে ক্ষতির থেকে আমরা মানে ব্যয় থেকে আয় বাদ দিলে আমাদের যেটা আসে দেখো এখানে আসে হচ্ছে PFNM, এটাই হচ্ছে আমাদের ক্ষতি, এই জিনিসটা হচ্ছে আমাদের ক্ষতি।
ক্ষতির পরিমাণ হচ্ছে PFNM পরিমাণ। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই পরিমাণটা হচ্ছে আমাদের ক্ষতি। এইভাবে ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন করে। তাহলে এখানে হলো এইটা ক্ষতি, আর এই চিত্রে হচ্ছে এটা লাভ, আর এখানে হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জিত হলো। তো এইভাবে আমরা কি একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য উৎপাদন নির্ধারণ করতে পারি। বাসার কাজ।